আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের ভালো থাকাই একান্ত কাম্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে 10টি অধ্যায়ের মধ্যে এর মধ্যে 9টি অধ্যায় শেষ করতে পেরেছি। আজকে আমরা দশম অধ্যায় আলোচনা করব। দশম অধ্যায়ে মূলত হলো এই পরিসংখ্যানের দুইটা টপিক এখানে আলোচনা করা হবে। একটা হলো বিস্তার পরিমাপ আর একটা হলো সম্ভাবনা। তাহলে এই 10.1 আমরা প্রথম টপিকটাকে 10.1 বলছি, যে এখানে বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করা হবে। আর দ্বিতীয় টপিকটা হলো 10.2তে আলোচনা করব আমরা সম্ভাবনা। তো আজকে এই দশম অধ্যায়ের প্রথম ক্লাসে যেহেতু আমরা বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা সামনে আসে সেটা হলো তথ্য বা উপাত্ত, যেটাকে ইংলিশে ডেটা বলা হয়। যে ডেটা বলতে আমরা কি বুঝি? ডেটা হলো যে কোনো গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে কোনো বৈশিষ্ট্য গণনা করে বা পরিমাপ করে যে কাঁচামাল সংগ্রহ করা হয় তাকে তথ্য বা উপাত্ত বা ইংলিশে বলা হয় ডেটা বলা হয়। এখন মনে করো, দেখো তোমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে, মনে করো যে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার মেয়েদের মনে করো গড় উচ্চতা আমরা নির্ণয় করব। তাহলে কি করতে হবে? আমাদের এখানে 500 মেয়ে যদি থাকে, তাহলে 500টি মেয়ের উচ্চতা আমাদেরকে কি করতে হবে? পরিমাপ করতে হবে। উচ্চতাটা পরিমাপ করতে হবে। পরিমাপ করে কি করব? আমরা সংগ্রহ করলাম যে 500 জন মেয়েরই উচ্চতা, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের উচ্চতা আমরা মেপে সংগ্রহ করলাম। এই যে সংগ্রহ করলাম, এই যে কি 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 গণনা করলাম? যে আমরা একটা বৈশিষ্ট্য, তাদের উচ্চতা হলো একটা বৈশিষ্ট্য, এটা গণনা করলাম বা পরিমাপ করে এটাকে সংগ্রহ করলাম আমরা। এই যে সংগ্রহ করলাম, এটাই হলো উপাত্ত ডাটা। আর যে কলেজ থেকে, ধরো বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এটা হলো আমাদের অনুসন্ধান ক্ষেত্র। এই জন্য এখানে একটা শব্দ আছে, দেখো, অনুসন্ধান ক্ষেত্র। তাহলে দেখো পুরো জিনিসটা আমরা কি বলতে পারি? যে কোনো গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে কোনো বৈশিষ্ট্য গণনা করে বা পরিমাপ করে যে কাঁচামাল সংগ্রহ করা হয় তাকে তথ্য বা উপাত্ত বা ডেটা বলে। আর দেখো, তোমরা নবম দশম শ্রেণীতে এই কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। যে এখানে ছিল কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝে, বা সেন্ট্রাল টেন্ডেন্সি যাকে বলা হয়। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি হলো, দেখো, যে সংগৃহীত কোনো তথ্য বা উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ এর মাঝামাঝি বা কেন্দ্রে কোনো একটি মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার ঝোঁক বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা, দেখো, যে ধরো তোমরা 100 জন স্টুডেন্ট কোনো ক্লাসের একটা পরীক্ষা দিলা। ধরো ম্যাথমেটিক্সের রেজাল্ট দেওয়া হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হলো ম্যাথমেটিক্সের উপর 100 নাম্বারের পরীক্ষা। এখন 100 নাম্বারের মধ্যে পরীক্ষার মধ্যে দেখো কেউ 40 পেয়েছো, কেউ 50 পেয়েছো, কেউ 60 পেয়েছো। তাহলে দেখো এই নাম্বারগুলি 100 জন স্টুডেন্টের নাম্বারকে যদি আমরা যোগ করে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা গড় মান পাবো। এটা একটা কেন্দ্রীয় মান। এই যে গড় মানটা একটা কেন্দ্রীয় মান। তাহলে ভাগ করার পরে দেখো যে গড় নাম্বার যেটা পেয়েছো গণিতে, দেখো মনে করো 60। তাহলে 60 হলে দেখবা যে এই 100 জন মেয়েরই বেশিরভাগেরই নাম্বার 60-র কাছাকাছি। কারো 65, কারো 70, কারো 45, কারো 50, এইভাবে 55। মানে অধিকাংশ, বেশিরভাগ মানই দেখা যাবে যে এই 60-র কাছাকাছি। তো এই যে কেন্দ্রীয় মান গড় মনে করি আমরা পাইলাম কত? 60। তাহলে এই 60 পেলে এই যে অধিকাংশ মানের এই যে কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকার যে প্রবণতা বা ঝোঁক, তাহলে এটা দেখো সংজ্ঞাটা কি হলো? যে সংগৃহীত কোনো তথ্য বা উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে, আমরা যদি তোমাদের এই যে রেজাল্টটা যদি তোমাদের মানের ক্রমানুসারে সাজাই, তাহলে দেখা যাবে যে মাঝামাঝি বা কেন্দ্রে কোনো একটি মানের কাছাকাছি পুঞ্জীভূত। এই যে গড় ধরলাম যে কত? 60। তাহলে দেখা যাবে যে অধিকাংশ মানই কত? 60-র কাছাকাছি। এর ব্যত্যয়ও হতে পারে, দেখো কেউ আবার 20ও পেতে পারে, কেউ 100-তে দেখা যাবে যে 90 বা 95ও পেতে পারে। এইটার সংখ্যা খুবই কম। অধিকাংশ মান, যে তত্ত্ব মানের ক্রমানুসারে সাজালে দেখা যাবে যে এদের অধিকাংশ মানই হলো যে 60-র কাছাকাছি, যেটাকে আমরা বললাম গড়। এই যে 60-র কাছাকাছি
পুঞ্জীভূত, এই যে কোনো একটি মানের কাছাকাছি পুঞ্জীভূত বা জড়ো হয়, যে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হবার ঝোঁক, এই যে টেন্ডেন্সি, প্রবণতা ইংরেজি হলো কি টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এইটা তোমরা এই নবম দশম শ্রেণীতে পড়েছ, কেন্দ্রীয় প্রবণতা। এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপও পড়েছ তোমরা। কয়টা পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার? 3টা পরিমাপ, সেটা হলো গড়, মধ্যক এবং প্রচুরক। তাহলে এই তোমাদের 2টা সংজ্ঞা বললাম, এই সংজ্ঞা 2টি তোমরা মনে রাখবে। দেখো যে সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো, যেটা বলেছি আমি আগে, গড়, মধ্যক বা মধ্যমা এবং প্রচুরক। গড় আবার 3 ভাগ, যে 3 রকমের: গাণিতিক গড়, জ্যামিতিক গড় আর হলো তরঙ্গ গড়। তো এখানে আমরা এই একটাই আলোচনা করব, যে গাণিতিক গড় বা এরিথমেটিক মিন, ইংলিশে বলা হয় এএম। এরিথমেটিক মিন কাকে বলে? যে তোমরা জানো, এটা তোমরা একদম প্রাইমারি স্কুল থেকে করে আসছো। কতগুলি সংখ্যাকে, ধরো 10টি সংখ্যাকে যোগ করে যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে সেটাই হলো গাণিতিক গড়। তাহলে দেখো, কোনো তথ্য সারিতে যতগুলি সংখ্যা থাকে তাদের সমষ্টিকে, সেগুলিকে যোগ করে সংখ্যাগুলির সংখ্যা, মানে মোট কয়টি সংখ্যা, সেটাই হলো সংখ্যাগুলির সংখ্যা। সংখ্যাগুলির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই তথ্য সারির গাণিতিক গড় বলে। এবং ইহাকে আমরা কি করি? সাধারণত এক্স বার দ্বারা প্রকাশ করি, ইহাকে এক্স বার দ্বারা সূচিত করা হয়। তাহলে মনে করি যে অবিন্যস্ত কেন বলছে? দেখো, যে সারিতে সাজানো না, যেগুলি সাজানো না, এলোমেলো, সেগুলিকে বলা হয় অবিন্যস্ত। তাহলে অবিন্যস্ত এক্স এর n সংখ্যক মান, তাহলে এক্স এর যদি x সংখ্যক মান, সেই মানগুলি হলো x1, x2 আপ টু xn, যে n সংখ্যক মান আছে এখানে, x1 x2 ডট ডট দিয়ে xn। তাহলে এদের গাণিতিক গড়, অর্থাৎ এখানে মোট কতগুলি তথ্য আছে, কতগুলি মান আছে, n সংখ্যক। তাহলে কি করতে হবে? তাদেরকে যোগ করে n দিয়ে ভাগ করতে হবে। n দিয়ে ভাগ করলে দেখো আমরা x বার পাবো। এটাকে আবার nটাকে সামনে নিয়ে আসলে 1/n, আর এটাকে জানো তোমরা যে সামেশন দিয়ে লেখা যায়, যে সামেশন অফ xi i ইকুয়ালস টু 1 to n। মানে কি, i এর মান 1 হলে, দেখো i এর মান 1 হলে আমরা কত পাবো? x1। তারপর সামেশনের জন্য একটা যোগ, তারপর i এর মান 2 হলে পাবো x2। একদম i এর শেষ মান কত? i এর মান 1 থেকে n পর্যন্ত, শেষ মান হলো n। i এর মান যদি n হয়, তাহলে এখানে হবে কত? xn। এটাকে সংক্ষেপে লেখা হয়, ওই 1/n সামনে নিয়ে আসলাম আমরা, যে সামেশন অফ i ইকুয়াল টু 1 to n xi, এটাকে সংক্ষেপে এইভাবেও লেখা যায়। এই হলো তোমার গাণিতিক গড় বলতে কি বুঝো। উদাহরণ দেখো, যে গাণিতিক গড়ের একটা উদাহরণ, মনে করো 5, 10, 14, 16, 15 সংখ্যাগুলির, তাহলে এই কয়টা সংখ্যা দেওয়া আছে এখানে? 5টি সংখ্যা। এই 5টি সংখ্যার গাণিতিক গড় কি হবে? সংখ্যাগুলিকে যোগ করতে হবে আমাদের, 5 + 10 + 14 + 16 + 15, এটা যোগ করলে কত হবে? 60 হয়। এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? কয়টা সংখ্যা টোটাল? 5টা সংখ্যা। তাহলে 5 দ্বারা ডিভাইড করলে আমরা পাই হলো 60/5 = 12। তাহলে এই সংখ্যাগুলির গাণিতিক গড় হলো 12। তারপর দেখো নেক্সট কি আসে? মধ্যমা বা মধ্যক। এটাকে মধ্যমাও বলে, মধ্যকও বলে। ইংলিশে বলা হয় মিডিয়ান, MEDIAN, মিডিয়ান। যে কোনো তথ্য বা উপাত্তের সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজালে, দেখো আমাদের এক সেট, মনে করো এইটাই, এই সেটটা, এরকম একটা সেটকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে অথবা যদি নিম্নক্রমে সাজালে যে সংখ্যাটি ঠিক মাঝখানে থাকে, মাঝখানে যেটা থাকবে, ধরো 9টি সংখ্যা হলে মাঝখানে একটি সংখ্যা থাকবে, দুই পাশে 4টি 4টি 8টি, আর মাঝখানে একটি সংখ্যা থাকবে। তাহলে 5ম নম্বর যে সংখ্যাটা, সেই সংখ্যাটি হবে, কিন্তু সাজাতে হবে এখানে মানের ঊর্ধ্বক্রমে অথবা নিম্নক্রমে সাজাতে হবে। তাহলে এই যে মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটাকে বলা হবে মধ্যমা বা মিডিয়ান। যে কোনো তথ্য বা উপাত্তের সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজালে যে সংখ্যাটি ঠিক মাঝখানে থাকে তাকে ওই তথ্য সেটের মধ্যমা বলে, এবং এই মধ্যমাকে m দ্বারা সূচিত করা হয়। এই হলো মধ্যমা কাকে বলে। মধ্যমাতে কি আছে? যে সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজাতে হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো n সংখ্যক সংখ্যা, মধ্যমা হলো n+1/2 তম পদ। n+1/2 না, কিন্তু এই মান না, এত তম পদ। যখন n বিজোড়, যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যমা হবে n+1/2 তম পদ। এটা খেয়াল রাখতে হবে।
খুবই ইম্পর্টেন্ট যে এই এনটা কি জোড় না বিজোড়। তাহলে ধরো এখানে এই যে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, মোট 60টি সংখ্যা আছে। দেখো এদিকে 3টি আর মাঝখানে 13 আর ডান পাশে 3টি। তাহলে এই মাঝখানের সংখ্যা যেটা 13, এটা হলো মধ্যমা। বিজোড়ের সময় খুব ইজি ভাবে বের করা যায়। তাহলে এটা কততম পদ? এখানে চতুর্থ পদ। চতুর্থ পদ কিভাবে হবে? এখানে টোটাল সংখ্যা আছে কয়টা? 7টা। 7টাকে 7 + 1, আমাদের সংখ্যাটা হলো যে n + 1/2 তম পদ। তাহলে 7 + 1/2 সমান 4তম পদ বা চতুর্থ পদ হলো যে এদের কি মধ্যমা। তাহলে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে ফোর্থ পদ যেটা বা চতুর্থ পদ যেটা, সেটাই হলো মধ্যমা। এখানে যে যা থাকবে সেটাই হবে মধ্যমা, সেটা হলো 13। আবার দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো n সংখ্যক সংখ্যার মধ্যমা যদি এখানে যদি সংখ্যা হয় জোড় সংখ্যক, তাহলে মাঝখানে একটি থাকবে না, মাঝখানে থাকবে কয়টি? মাঝখানে 2টি থাকবে। দেখো এখানে এই যে এখানে মোট 10টি সংখ্যা আছে। দেখো এইদিকে হলো কয়টি? এই 4টি, আর ডান মাঝখানে 2টা, মাঝখানে হলো 2টা আর এইদিকে হলো 4টা। মোট হলো 10টি সংখ্যা। 10টি সংখ্যার এই যে মাঝের 2টি জোড় সংখ্যক যদি থাকে, তাহলে এদের গড় করতে হবে। এদের গড় করলে মধ্যমা বা মধ্যক পাওয়া যাবে। তাহলে 15 + 17 / 2, তাই ইকুয়ালস টু কত হয়? 16। এই যে জোড় সংখ্যক সংখ্যা, এই জন্য এদের মধ্যমা। এখানে কিন্তু মধ্যমা এততম না, কিন্তু আগেরটা ছিল এততম পদ। এটা হলো যে মাঝের সংখ্যা যে 2টা থাকবে, সেই 2টার গড় যেটা, সেই গড়টাই হবে মধ্যমা। প্রচুরক বা ইংলিশে বলা হয় এটাকে মুড, MOD, মুড। কোনো উপাত্ত বা তথ্য সারিতে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার উপস্থিত থাকে। প্রচুরক এখান থেকে মনে রাখা যায় প্রচুর সংখ্যক বার উপস্থিত থাকে যেটাতে, যে সংখ্যাটা, সেটাই হলো প্রচুরক। যে কোনো উপাত্ত বা তথ্য সারিতে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার উপস্থিত থাকে বা ঘটে, তাকে ওই তথ্য সেটের প্রচুরক বলে এবং ইহাকে m0 দ্বারা সূচিত করা হয়। প্রচুরককে এই যে মুডের mও বলতে পারে, এখানে mও বা m0 দ্বারা সূচিত করা হয়। যেমন ধরো এই একটা তথ্য সেট আছে। দেখো এখানে 3 আছে কয়বার? 1, 2, 3 বার। 6 আছে 2 বার। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক বার আছে কি? 3। তাহলে এই তথ্য সারির প্রচুরক হলো কত? 3, যেহেতু 3 সংখ্যাটি সবচেয়ে বেশি বার ঘটেছে। এই হলো প্রচুরক কাকে বলে। দেখো একটা উদাহরণ, যে 2টি উপাত্তের গড় সমান হলেও এদের বৈশিষ্ট্য এক নয়। যেমন একটা উদাহরণ দিলাম এখানে, দেখেন। যেমন ধরা যাক কোনো পরীক্ষায় এ ও বি দুইজন ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এ ও বি দুইজন ছাত্র, তারা বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং রসায়নে যে নাম্বার পেয়েছে, এই নাম্বারগুলির গড় এ এর প্রাপ্ত নাম্বারের গড় এবং বি এর প্রাপ্ত নাম্বারের গড় কিন্তু একই। দেখো এখানে তোমরা এই 6টা নাম্বারকে যোগ করে 6 দিয়ে ভাগ করে দেখো 70 হবে। কিন্তু দেখো এর নাম্বারগুলি এই 70-র খুব কাছাকাছি, কিন্তু খুব বেশি বিক্ষিপ্ত না। এই 70, এই যে 85 আর এখানে 55, 70-র কাছাকাছি। কিন্তু বি এর নাম্বারের এই যে কেন্দ্রীয় মান থেকে, এটা হলো গড় মানে কেন্দ্রীয় মান, বি এর নাম্বারের কেন্দ্রীয় মান থেকে দেখো এই নাম্বারটা, এই 70 থেকে এই যে দেখো 2টা 90 নাম্বার, এগুলি অনেক বড়। তারপরে হলো যে এইখানে এই যে একটা সবচেয়ে কম নাম্বার যেটা পেয়েছে, এটা এই কেন্দ্রীয় মান থেকে অনেক বিক্ষিপ্ত, অনেক দূরে অবস্থিত। সেজন্য সে এই যে এই বিষয়ে সে ফেল করেছে গণিতে, কিন্তু গড় নাম্বার কিন্তু দুইজনেরই সমান। সেজন্য এই বি এর তুলনায় এর কিন্তু ফলাফল ভালো। তাহলে দেখো উক্ত দুইজন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় সমান হলেও বি এর তুলনায় এর ফলাফল ভালো, কারণ বি গণিতে ফেল করেছে। সুতরাং শুধু গড় দেখে উপাত্তের তুলনা করা যায় না। তুলনা করতে হলে তথ্য সারি বা উপাত্তের মানগুলি গড়ের চতুর্দিকে কিভাবে বিক্ষিপ্ত বা ছিটানো আছে তা জানা দরকার। তাহলে আমাদের কি জানতে হবে? যে এই যে গড় মান, যে গড় মানের যেগুলি খুব কাছাকাছি বিক্ষিপ্ত মানে পুঞ্জীভূত থাকে, যদি গড় মানের কাছাকাছি পুঞ্জীভূত থাকে, তাই যে এখানের মানগুলি এই গড় মানের কাছাকাছি পুঞ্জীভূত, আর এটা কিন্তু বিক্ষিপ্ত বেশি। সেজন্য এই এর ফলাফল ভালো, বি এর ফলাফল তুলনামূলকভাবে খারাপ। এই হলো যে, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধু গড় জানলেই কিন্তু আমরা এই ভালো মন্দ বিচার করতে পারবো না। তাহলে আমাদের এখানে কি জানতে হবে? পরিসরটা জানতে হবে, যে গড় পরিসর মানে যে কত ব্যবধান, কত সেই ব্যবধানটা আমাদের জানতে হবে। তাহলে আমরা
প্রকৃতভাবে তুলনা করতে পারবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। এই হলো যে একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝালাম যে শুধু গড় মেনে গড় জানলেই হয় না, আমাদের কি করতে হবে, অন্যান্য বৈশিষ্ট্যগুলিও জানতে হবে। দেখো আমরা কি জানলাম, আমরা জানলাম যে শুধু গড় দেখেই কোনো তথ্যসারির গড় জানলে, এক বা একাধিক তথ্যসারির গড় জানলেই আমরা বলতে পারি না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। তার জন্য আমাদের জানতে হবে বিস্তার বা ডিসপারশন, যে কেন্দ্রীয় মান বা গড় মান হতে তথ্যসারির মানগুলির ব্যবধান, যে গড় মান থেকে অর্থাৎ আমরা কেন্দ্রীয় মান, তাহলে কেন্দ্রীয় মানে পরিমাপ আমরা শিখেছি কি, গড় মধ্যক ও প্রচুরক, যে কেন্দ্রীয় মান বা গড় মান হতে, আচ্ছা গড় মান কি আমরা কেন্দ্রীয় মান বলছি, যে কেন্দ্রীয় মান বা গড় মান হতে তথ্যসারির মানগুলির ব্যবধান, যে তথ্যসারির অন্যান্য মানগুলি কত দূরে অবস্থিত, ব্যবধান বা বিক্ষিপ্ততাকে বিস্তার বলা হয়। মনে রাখবা যে তথ্যসারির বিস্তার কম সেই তথ্যসারি কিন্তু সবচেয়ে ভালো, আর যার বিস্তার বেশি, বিস্তারের মান বেশি, সেটা তুলনামূলকভাবে মন্দ। তাহলে এই বিস্তারটা খুবই আমাদের ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু এখানে এই যে বিস্তার পরিমাপই আমাদের মেইন, কিন্তু বিস্তার পরিমাপ জানতে গিয়ে আমাদের আনুষঙ্গিক আরও অনেক টপিক চলে আসে, সেই জন্য অন্যগুলিও আমাদের জানতে হবে। আমাদের এই চ্যাপ্টারের নামই হলো বিস্তার পরিমাপ ও সম্ভাবনা, পরের টপিকটা হলো সম্ভাবনা। তাহলে বিস্তার সম্পর্কে আমরা জানলাম যে কেন্দ্রীয় মান থেকে যে তথ্যসারির অন্যান্য মানগুলি কত দূরে থাকে, কত ব্যবধানে বা বিক্ষিপ্তভাবে থাকে, সেটাই হলো বিস্তার। তারপরে হলো গণসংখ্যা, গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। সংখ্যাবাচক চলকের তথ্যগুলিতে অনেক মানের পুনরাবৃত্তি হয়। কোনো তথ্যসারির চলকগুলির মানের ক্রমানুসারে সাজিয়ে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতি শ্রেণীতে যতগুলি সংখ্যা থাকে তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলা হয়। এটা আমরা যখন অঙ্ক করব তখন তোমরা এই গণসংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে, এখন জানতে পারবে। এখন এই যে সংজ্ঞাটা মনে রাখো, যে আমরা ধরো আমাদের 100টা তথ্য আছে, 100টা তথ্যকে আমরা 10 শ্রেণী ব্যবধানে 10 ভাগে ভাগ করলাম। এখন 10 ভাগে ভাগ করে তো আমরা দিলাম, ধরো যে একটা পরীক্ষার নাম্বারে দিলাম যে 100 জন স্টুডেন্টদের 100টা নাম্বার আছে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে কতজন স্টুডেন্ট, এটা হলো একটা ফ্রিকোয়েন্সি। তারপরে হলো যে 10 থেকে 11 থেকে 20-এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে, 21 থেকে 30-এর মধ্যে, এভাবে এই 10টা শ্রেণীতে প্রত্যেকটা শ্রেণীতে কতজন করে স্টুডেন্ট আছে, সে এই যে সংখ্যাটা, এটাই হলো ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আমরা অঙ্ক করার সময় আরও বিস্তারিত বলবো। এখন শুধু সংজ্ঞাটা তোমরা জানো যে বিস্তার কাকে বলে আর হলো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কাকে বলে। তো গণসংখ্যা নিবেশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে, তোমরা দেখো নবম দশম শ্রেণীতে দেখেছো, দেখো যে আমরা তথ্যগুলিকে শ্রেণীতে শ্রেণীবদ্ধকরণ করি, করলে প্রত্যেকটা শ্রেণীতে দেখো প্রত্যেকটা রেঞ্জের মধ্যে শ্রেণী ব্যবধানের মধ্যে যে 5 থেকে 10, 1 থেকে 10 একটা শ্রেণী, তারপরে 11 থেকে 20 একটা শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীতে দেখো কিছু এই যে সংখ্যা থাকে, যে একটু আগে যেটা বললাম আমি, যে ধরো 100 জন ছাত্র আছে, এক একটা প্রথম শ্রেণীতে 1 থেকে 10 শ্রেণীতে, এই প্রথম শ্রেণীতে আছে 5 জন স্টুডেন্ট, পরের শ্রেণীতে আছে 10 জন, কোনো শ্রেণীতে আছে 25 জন। এই যে শ্রেণীবদ্ধকরণ করা, সেটাই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যে সংগৃহীত তথ্য বা উপাত্তগুলিকে চলকের মানের ভিত্তিতে কতগুলি শ্রেণীতে অথবা পুনরাবৃত্তি পরিহার করে মানের ক্রমানুসারে ভাগ করা, যে ভাগ করা বা সাজানো হয়। প্রতিটি ভাগ ও এর সাথে সংশ্লিষ্ট গণসংখ্যাকে একটি সারণীর সাহায্যে উপস্থাপন করা হলে ওই সারণীকে গণসংখ্যা নিবেশন বলে। অর্থাৎ একটা চার্টের মধ্যে, একটা সারণীর মধ্যে আমরা এই কতগুলি শ্রেণীতে ভাগ করে গণসংখ্যাগুলিকে উপস্থাপন করি। এই যে উপস্থাপন করা, এটাই হলো গণসংখ্যা নিবেশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গণসংখ্যা নিবেশনের সাহায্যে কি করতে পারি, আমরা এক নজরে আসলে টোটাল জিনিসটাকে দেখতে পারি, যে গণসংখ্যা নিবেশন হলো বিশাল তথ্যসারির সংক্ষিপ্ত রূপ। তাহলে এই গণসংখ্যা নিবেশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা অঙ্ক করার সময় তোমাদেরকে দেখাবো যে কতগুলি শ্রেণী থাকে, তারপরে ফ্রিকোয়েন্সি থাকে, শ্রেণীর মধ্যবিন্দু থাকে, এইভাবে তারপরে সংখ্যাগুলির আমরা গড় বের করি। কিভাবে সংক্ষিপ্ত রূপ আছে, গড় বের করার ডাইরেক্ট নিয়ম আছে। এই নিয়মগুলিতে অবশ্যই আমাদেরকে শ্রেণীবদ্ধকরণ করতে হয়। এই শ্রেণীবদ্ধকরণ করা এটাই শ্রেণীবদ্ধকরণ করাকেই বলা হয়
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আবার বলছি, দেখো যে সংগৃহীত তথ্য বা উপাত্তগুলিকে চলকের মানের ভিত্তিতে কতগুলি শ্রেণীতে অথবা পুনরাবৃত্তি পরিহার করে মানের ক্রমানুসারে ভাগ করা বা সাজানো হয়। প্রতিটি ভাগ ও এর সাথে সংশ্লিষ্ট গণসংখ্যাকে একটি সারণীর সাহায্যে উপস্থাপন করা হলে ওই সারণীকে গণসংখ্যা নিবেশন বলে। গণসংখ্যা নিবেশনের সাহায্যে উপস্থাপিত তথ্যকে এক নজরে পর্যবেক্ষণ করা যায়। গণসংখ্যা নিবেশন হলো বিশাল তথ্য সারির সংক্ষিপ্ত রূপ। এই হলো গণসংখ্যা নিবেশন। যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশনের একটা উদাহরণ দেখো, যে 100 জন শিক্ষার্থী কোনো পরীক্ষায় তারা যে নাম্বার পেল, দেখো এই যে 50 থেকে 55 পেল 6 জন, তারপরে 55 থেকে 60 পেল 15 জন, তারপরে 60 থেকে 65 পেল 22 জন, 65 থেকে 70 পেল 36 জন, তারপরে 70 থেকে 75 পেল 14 জন, 75 থেকে 80 পেল 7 জন। তাহলে এই যে এটাই হলো গণসংখ্যা নিবেশন। এখানে তারপরে বিভিন্ন আরও কলাম থাকতে পারে, সেই কলামের সাহায্যে অন্যান্য মানগুলি আমরা বের করতে পারি। যারা যে ক্রমযোজিত গণসংখ্যা কত, তারপরে হলো তার গড় কত, ইত্যাদি অন্যান্য মানগুলি আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে তোমাদের এই ছোট করে একটা গণসংখ্যা নিবেশন কি সেটা তোমাদের এখানে দেখানো হলো। দেখো এরপর হলো বিস্তার পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন। কোনো তথ্য সারির মানসমূহ, এই কথাগুলি আমি আগেও বলেছি তোমাদেরকে। দেখো কোনো তথ্য সারির মানসমূহ গড় বা কেন্দ্রীয় মানের সাপেক্ষে কিরূপ বিন্যস্ত, অর্থাৎ গড় বা কেন্দ্রীয় মানের চতুর্দিকে কিভাবে গুচ্ছবদ্ধ বা বিক্ষিপ্ত অবস্থায় থাকে, তা কেবল গড় মানের ভিত্তিতে বলা যায় না। এটা আগেও বলা হয়েছে তোমাদেরকে। তথ্য সারির মানগুলি গড় মানের চতুর্দিকে অতিমাত্রায় বা স্বল্প মাত্রায় বিক্ষিপ্ত হতে পারে। সুতরাং তথ্য সারির মানসমূহের সহিত কেন্দ্রীয় মানের এই বিক্ষেপণ বা ব্যবধানের মাত্রা নিরূপণের গাণিতিক পরিমাপকে, এই যে কতটুকু বিক্ষিপ্ত তার যে মাত্রা আমরা গাণিতিকভাবে পরিমাপ করব, সেই গাণিতিক পরিমাপকে বিস্তার পরিমাপ বলা হয়। বিস্তার কাকে বলে এর আগে বলেছি। এখন হলো বিস্তার পরিমাপটা কি, যে তথ্য সারির মানসমূহের সহিত কেন্দ্রীয় মানের এই বিক্ষেপণ বা ব্যবধানের মাত্রা নিরূপণের, কেন্দ্রীয় মানের বিক্ষেপণ বা ব্যবধানের মাত্রা নিরূপণের গাণিতিক পরিমাপকে বিস্তার পরিমাপ বলা হয়। এটা বাদ দিয়ে দিতে পারো, এখানে দরকার নেই। যে এইটুকু লিখলেই হবে যে তথ্য সারির মানসমূহের সহিত কেন্দ্রীয় মানের বিক্ষেপণ বা ব্যবধানের মাত্রা নিরূপণের গাণিতিক পরিমাপকে বিস্তার পরিমাপ বলে। বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি, যে বিস্তার কেন আমরা পরিমাপ করব। দেখো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গঠন কাঠামো এবং নিবেশনের স্বতন্ত্র মানগুলির ভূমিকা বর্ণনায় কেন্দ্রীয় মানের সাথে বিস্তার পরিমাপ করা প্রয়োজন। যে নিবেশনের যে স্বতন্ত্র মানগুলি, সেগুলি এই কত দূরে অবস্থিত বা কত কাছে অবস্থিত, যে স্বতন্ত্র মানে প্রত্যেকটা মান যে কেন্দ্রীয় মান থেকে কত দূরে অবস্থিত তা জানার জন্য বিস্তার পরিমাপ করা প্রয়োজন। চলকের মানসমূহের পরিবর্তনশীলতা নিয়ন্ত্রণে রাখার জন্য বিস্তার পরিমাপ প্রয়োজন। যে মানগুলি যেন অতি দূরে না থাকে, সেই নিয়ন্ত্রণের জন্য কি করা হয়, অনেক সময় আমাদের অনেক দূরে থাকলেও সেটাও প্রয়োজন থাকে, আবার খুব কাছাকাছি থাকার সেটারও প্রয়োজন থাকে। যে কখন আমরা এই বিস্তারটাকে আমরা মানে বিক্ষিপ্ততাটাকে বেশি আমাদের দরকার হবে আর কখন কম প্রয়োজন হবে সেটা। যেমন ধরো কোনো ভর্তি পরীক্ষায় যদি একটা নাম্বার, লাস্ট নাম্বার, যে এত নাম্বার পেলে ওই স্টুডেন্টদেরকে ভর্তিতে গ্রহণ করা হবে, তাহলে দেখা যাবে যে ওই নাম্বারে, ওই একই নাম্বারে অনেকগুলি স্টুডেন্ট পেয়ে গেছে। এখন কাকে রেখে কাকে নেওয়া হবে, সেইখানে হয়তো বিক্ষিপ্ততা বেশি হওয়া ভালো। আবার অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য যে বিক্ষিপ্ততা কম হলেই ভালো, একটা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হয়। তারপরে হলো যে 3 নাম্বার, ইহার সাহায্যে 2 বা ততোধিক নিবেশনের বিস্তৃতি তুলনা করা যায়। এই বিস্তার পরিমাপের সাহায্যে 2 বা ততোধিক নিবেশনের কোনটার, যেটার বিস্তারের মান কম সেটা হলো ভালো, আর যেটার বিস্তারের মান বেশি সেটা হলো অপেক্ষাকৃত মন্দ। এই হলো যে আমরা কয়েকটা প্রয়োজনীয়তা কি কয়েকটা এখানে বর্ণনা করলাম, তোমরা এগুলি শিখতে পারো। বিস্তার পরিমাপ 2 প্রকার, যথা 1 নম্বর হলো পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, 2 নম্বর হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ।
আবার এই পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ হলো 4 প্রকার: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। আবার আপেক্ষিক বিস্তার পরিমাপ হলো 4 প্রকার: পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক আর ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক। দেখো, তোমাদের মনে রাখার জন্য সুবিধা আছে। দেখো, এই যে পরিসরের সাথে এই পরিসরের জায়গায় হবে পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানের জায়গায় হবে ব্যবধানাঙ্ক, তারপর গড় ব্যবধানের জায়গায় হবে গড় ব্যবধানাঙ্ক, তারপর পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক এখানে হবে ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক। এগুলি তোমাদের মনে রাখতে হবে। আমরা এগুলির এরপরে পর্যায়ক্রমে এগুলি আলোচনা করব। কিন্তু তোমাদের সিলেবাসে বা শিক্ষণ ফলে আছে শুধুমাত্র পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। এইটার উপর আমরা বেশি অঙ্ক করার সময় জোর দেব, কিন্তু আলোচনার সময় এই সবগুলি আলোচনা করব আমরা। তারপর আমরা দেখো, আমাদের যে টোটাল 4 প্রকার এবং 4 প্রকার, মোট 8 প্রকারের যে বিস্তার পরিমাপ, সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে হলো পরিসর কাকে বলে। পরিসর বা রেঞ্জ যে কোনো তথ্য সারির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বা ব্যাপ্তি বলা হয়। এবং অর্থাৎ ধরো একটা তথ্য সারি আছে যে 100 জন স্টুডেন্টের মধ্যে গণিতে বিভিন্ন, কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 80, কেউ 60, কেউ 70 নাম্বার, কেউ 90 নাম্বার পেল। তাহলে সর্বনিম্ন নাম্বার হলো 10 আর সর্বোচ্চ নাম্বার যদি হয় 90, তাহলে এই দুইটার পার্থক্য কত? 80, 90 মাইনাস 10। এই পার্থক্যকে বলা হয় পরিসর। যে কোনো তথ্য সারির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বা ব্যাপ্তি বলা হয়। এবং পরিসরকে আর দ্বারা, এই পরিসর যেহেতু রেঞ্জ, এই রেঞ্জের আর দ্বারা সূচিত করা হয়। অবিন্যস্ত বা বিরত, অর্থাৎ এলোমেলো যেই তথ্য সারি আছে, আমরা যেগুলিকে শ্রেণীবদ্ধকরণ করি না, সেইগুলিকে অবিন্যস্ত বা বিরত তথ্য সারির ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যথাক্রমে এইচ যদি হাইয়েস্ট ভ্যালু হয় এইচ আর লোয়েস্ট ভ্যালু যদি এল হয়, তাহলে পরিসর বা রেঞ্জ হবে এইচ মাইনাস এল। আবার যেগুলিকে আমরা গণসংখ্যা নিবেশনের মাধ্যমে, অর্থাৎ তথ্য সারি মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ আমরা শ্রেণীবদ্ধকরণ করি যেগুলিতে, সেগুলিতে হলো যে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যকে, দেখো, সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা মনে রাখতে হবে, আর হলো সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা পার্থক্যকে, যেগুলি শ্রেণীবদ্ধকরণ করা হবে সেইগুলির পরিসর এইভাবে নির্ণয় করতে হয়। এটা মনে রাখতে হবে যে দুইটা জিনিস, একটা হলো এলোমেলোভাবে যেগুলি আছে অবিন্যস্ত বা বিরত, সেগুলির বেলা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, আর যেগুলি শ্রেণীবদ্ধকরণ আছে সেগুলি হলো যে সর্বোচ্চ শ্রেণীর হলো ঊর্ধ্বসীমা আর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমার পার্থক্যকে বলা হয় পরিসর। তোমরা এই পরিসর মনে রাখবে। দেখো, পরিসর শিখলাম আমরা, পরিসরের ব্যবহারটাও জানতে হবে। যে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণে ইহা ব্যবহৃত হয়। দেখো, উৎপাদিত পণ্যটা যদি কোয়ালিটি যদি মানে বেশি পার্থক্য হয়ে যায়, তাহলে এই মানটা, পণ্যটা ভালো হলো না। এই জন্য তাদের কোয়ালিটির মানে এই যে ভেরিয়েশনটা, পরিসরটা খুব কম হলে, জিরোর কাছাকাছি হলে, তাহলে মান ঠিক থাকে। তাহলে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণে ইহা ব্যবহৃত হয়। শেয়ার বাজারে শেয়ার মূল্য উঠানামা পরিসর পরিমাপের মাধ্যমে শেয়ার ব্যবসায় নিয়ন্ত্রণ করা হয়। ধরো, শেয়ার বাজারে যে কোনো একটা পণ্য আজকের দিনে যে সকালে ছিল 2000 টাকা, আবার বিকালে হয়ে গেল এটার মান 3000 টাকা, তাহলে এর যে উঠানামাটা কতটুকু হলো, এই যে পার্থক্যটা, এটা জানা যায়। তারপরে হলো এইভাবে শেয়ার বাজারে এই যে উঠানামাটাকে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদির পরিসর পরিমাপ করে আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়। বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে পণ্যের মূল্যের পরিসর জেনে ব্যবসায় লাভবান হতে পারে। তারা যে পণ্যের মূল্য ঢাকায় একরকম, চিটাগাংয়ে একরকম, রাজশাহীতে একরকম, এই যে পরিসরটা জানলো পণ্যের মূল্যের, এভাবে তারা এখান থেকে আগেই ডিসিশন নিতে পারে কি করবে সে কিংবা সব মাল বিক্রি করে দিবে নাকি ধরে রাখবে, তাহলে এখান থেকে সে লাভবান হতে পারে। এই হলো পরিসরের কয়েকটি ব্যবহার, এগুলি তোমরা শিখবে। পরিসরাঙ্ক, পরিসরের সাথে আমরা এই পরিসরাঙ্কটা আলোচনা করলাম যে কোনো তথ্য সারির পরিসরকে
এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল দ্বারা এর এবং না এর সর্বোচ্চ কোন তথ্য সারির পরিসরকে এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করলে যে একক মুক্ত, একক কেন মুক্ত দেখো, এই পরিসরের যে একক আর এইচ এবং এল এরও একই একক, তাহলে এই যে উপরের একক আর এই নিচের একক কাটা যাবে, এই জন্য একক মুক্ত। যে কোনো তথ্য সারির পরিসরকে এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করলে, এ আর হলো পরিসর আর এটা হলো হাইয়েস্ট ভ্যালু, এল হলো লোয়েস্ট ভ্যালু, ভাগ করে তারপরে এটাকে 100% করতে হয়, তারপরে পরিসংখ্যান পাওয়া যায়। দেখো, কোনো তথ্য সারির পরিসরকে এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করলে যে একক মুক্ত সংখ্যা পাওয়া যায়, এখানে কোনো একক থাকে না, এটা তাকে ওই তথ্য সারির পরিসরাঙ্ক বলা হয়। একে শতকরায় প্রকাশ করা হয় এবং ভিআর দ্বারা প্রকাশ করা হয়, সূচিত করা হয়। অবিন্যস্ত বা বিরত তথ্য সারির ক্ষেত্রে, মানে এলোমেলো যেগুলি বললাম, যে অবিন্যস্ত বা বিরত তথ্য সারির ক্ষেত্রে পরিসর আর ইকুয়াল টু আমরা জানি এইচ মাইনাস এল, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এটা হলো রেঞ্জ বা পরিসর। আর এইচ ইকুয়াল টু সর্বোচ্চ মান এবং এল ইকুয়াল টু সর্বনিম্ন মান, তাহলে পরিসরাঙ্ক হবে কি, এই রেঞ্জকে এইচ প্লাস এল দ্বারা অথবা এইচ মাইনাস এল বাই এইচ প্লাস এল ইন্টু 100%, এটা হলো কি পরিসরাঙ্ক। এখন আবার শ্রেণীকৃত গণসংখ্যার ক্ষেত্রে অবিরত গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে পরিসরাঙ্ক হলো যে আর বাই এল ওয়ান প্লাস এল টু ইন্টু 100%। এখানে এল ওয়ান কি, এল ওয়ান হলো সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, আর হলো এল টু হলো সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব সীমা। এটা মনে রাখতে হবে যে যেগুলি অবিরত বা কন্টিনিউয়াস যেগুলি, সেগুলির সেই সকল গণসংখ্যার ক্ষেত্রে হলো যে পরিসংখ্য ইকুয়াল টু আর বাই এল ওয়ান প্লাস এল টু ইন্টু 100%। এই এল ওয়ান হলো সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, এল টু হলো সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্ব সীমা, এই হলো পরিসরাঙ্ক। দেখো, চতুর্থক বা কোয়ার্টাইলস কোনো তথ্য সারির চলকের মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলি পুরো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে চতুর্থক বলে। দেখো, যে মনে করো যে তথ্য সারিতে তথ্যের সংখ্যা হলো 100টা আছে, তাহলে এটাকে সমান 4 ভাগে ভাগ করতে হলে মাঝখানে কয়টা দাগ হবে? এই সমান 4 ভাগে ভাগ করতে হলে 3টা দাগ হবে, সেই জন্য চতুর্থক মোট 3টা। এইটা হলো এই 25তম একটা চতুর্থক। যদি 100টা ডেটা হয় তাহলে 25তম একটা চতুর্থক, 50তম আরেকটা চতুর্থক, 75তম আরেকটা চতুর্থক। এইটাকে বলা হয় Q1, এটা Q2, এটা হলো Q3, এই 3টা চতুর্থক থাকে। তাহলে Q1 কি করে, এটাকে যদি আমরা 100 সংখ্যার একটা রেখা মনে করি, তাহলে কি হবে, এটা সমান 2 ভাগে ভাগ করে। আর Q1 কি করে, 1:3 অনুপাতে বিভক্ত করে। আর Q2 হলো কি সমান 2 ভাগে ভাগ করে। আর Q3 হলো 3:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে Q3 এখানে এটা হলো এই দুই পাশে 2 ভাগ করে। তাহলে এইটা হলো যে এই কোয়ার্টাইলস বা চতুর্থক কাকে বলে। কোন তথ্য সারির চলকের মানগুলিকে, যদি 100টা চলক থাকে তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলি পুরো 100টা থাকতে হবে এমন কোনো কথা নাই, 10টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে। যে কোনো তথ্য সারি চলকের মানগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলি পুরো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে চতুর্থক বলে, তাদের এক একটাকে চতুর্থক। তাহলে এটা হলো Q1 হলো প্রথম চতুর্থক, Q2 দ্বিতীয় চতুর্থক, Q3 হলো তৃতীয় চতুর্থক। একটি তথ্য সারি বা নিবেশনে 3টি চতুর্থক থাকে, এদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থক, যা যথাক্রমে Q1, Q2 এবং Q3 দ্বারা সূচিত করা হয়। দ্বিতীয় চতুর্থক কি করে, তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে। দ্বিতীয় চতুর্থকটা দেখো, এটা মনে রাখতে হবে, এই দ্বিতীয় চতুর্থক আর মধ্যক মান একই কথা, মধ্যক বা মধ্যমা। দ্বিতীয় চতুর্থক Q2 হলো মধ্যমার সমান, এটা হলো এই মধ্যমা। এটা মনে রাখতে হবে যে এটা থেকে অবজেক্টিভ হতে পারে যে দ্বিতীয় চতুর্থক কিসের সমান, মধ্যমার সমান। যে দ্বিতীয় চতুর্থক Q2 তথ্য সারির মধ্যক মান নির্দেশ করে। এই হলো যে কোয়ার্টাইল বা চতুর্থক। নেক্সট দেখো, চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন। ব্যবধান ইংরেজি হলো
ডেভিয়েশন। আমরা ডেভিয়েশন নিয়ে বেশি আলোচনা করব সবগুলিতেই, যে কোনো তথ্য সারি বা নিবেশনের মধ্যক মান Q2, আমরা জানি যে Q2 হলো মধ্যক মান, মধ্যক মান Q2 হতে অপর চতুর্থক দুইটির ব্যবধানের গড়কে, ব্যবধান মানে কি বিয়োগফল, বিয়োগফলের গড়কে চতুর্থক ব্যবধান বা কিউডি মানে কি, এই কিউডি হলো কোয়ার্টাইল ডেভিয়েশন বলা হয়। অর্থাৎ চতুর্থক ব্যবধান ইকুয়াল টু Q2 মাইনাস Q1। দেখো যে Q1 এর চেয়ে Q2 বড়, আর যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজাই আমরা ডেটাগুলিকে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে যদি 100টা ডেটা হয় 25তম যেটা নিশ্চয়ই সেটা প্রথমটার চেয়ে বড়, তারপরে 50তমটা আরও বড়, 75তমটা আরও বড়। তাহলে Q2 বড়, এই জন্য Q2 মাইনাস Q1। তাহলে এই যে Q2 থেকে ব্যবধান হলো Q1 এর। আবার Q3 আর Q2 এর ব্যবধান কিভাবে হবে, Q3 যেহেতু বড় তাহলে এটা Q3 মাইনাস Q2 হবে। এই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। এই গড়টাই হলো কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধান। তাহলে এখানে দেখো এই Q2 কেটে যায়, থাকে কত Q3 মাইনাস Q1, এই Q3 মাইনাস Q1/2, এইটা হলো চতুর্থক ব্যবধান। দেখো চতুর্থক ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের কিন্তু Q2 দরকার নাই, আমাদের এখানে দেখো কি আছে, আমাদের দরকার হবে চতুর্থক ব্যবধানের জন্য Q3 দরকার হবে আর হলো Q1 দরকার হবে। এটা মনে রাখতে হবে, চতুর্থক ব্যবধান নির্ণয় করার জন্য Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, সেখানে Q2 বের করার কোনো দরকার নেই। এই হলো চতুর্থক ব্যবধান কাকে বলে। নেক্সট দেখো, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান কিভাবে নির্ণয় করবা, সেই নিয়মটা দেখো এখানে, যে পদ সংখ্যা n বিজোড় হলে, বিজোড় সংখ্যক যদি পদ সংখ্যা হয়, ধরো পদ সংখ্যা হলো 11টা, টোটাল 11টা হলো পদ সংখ্যা, তাহলে দেখো n প্লাস 1/4 কত 12/4 মানে তৃতীয়, এবং এইখানে হবে এই নবম, এখানে n প্লাস 1/4 কত হয় 3 ইন্টু 3 নবম, তৃতীয় এবং নবম পদের মান হলো Q1 ও Q3। যদি কি বলা হয়েছে, যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে প্রথম Q1 হবে n প্লাস 1/4তম সংখ্যা যেটা সেটা, আর Q3 হবে 3 ইন্টু n প্লাস 1/4তম সংখ্যা যেটা, সেটাই হবে বা পদ, এততম পদ যেটা সেটা হবে Q3। আর n জোড় সংখ্যা হলে এবং 4 দ্বারা যদি বিভাজ্য হয়, ধরো n এর মান হলো 100, তাহলে 4 দ্বারা n জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য হলে n/4 মানে 25তমটা, এবং Q1 দেখো, আচ্ছা এখানে আমরা n জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য হলে Q1 কিভাবে নির্ণয় করবা, যে সেটা হলো যে ধরো 16টা সংখ্যা আছে, তাহলে 16টা সংখ্যা হলে এখানে কি বলছে n/4 কত হবে 4, এবং n/4 প্লাস 1তম, তাহলে কত পঞ্চম। এই দুইটা পদের মানের গড়, এই দুইটা পদের মানের গড় যেটা হবে সেটা হবে Q1, এবং 3n/4, তাহলে n/4 যদি 4 হয়, এটা হলো কত 12তম, আর এটা হলো কত 13তম, এই পদের মান দুইটির গড় হবে Q3। আবার দেখো যে n জোড় সংখ্যা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, n যদি জোড় সংখ্যা হয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, ধরো n এর মান 18, তাহলে জোড় সংখ্যা হলো, এরূপ ক্ষেত্রে তথ্যগুলিকে কি করতে হবে, সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে সমান 2 ভাগে ভাগ করলে একদিকে থাকবে 9টা আর একদিকে থাকবে 9টা। প্রথম ভাগের মধ্যম সংখ্যাটি, তাহলে 9টার একটা মধ্যম সংখ্যা থাকবে অবশ্যই, তাহলে এই মধ্যম সংখ্যাটি হবে Q1, এবং দ্বিতীয় ভাগের মধ্যম সংখ্যাটি হবে Q3। এটা খুব সহজ, দেখো যে n জোড় সংখ্যা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে ধরে নিলাম কি 18টা সংখ্যা আছে, তথ্য আছে কয়টা, মোট সংখ্যা হলো 18টা। 18টার মধ্যে কি করতে হবে,
প্রথমে 2 ভাগ করলে 9টা 9টা হবে। তাহলে প্রথম ভাগের মধ্যম সংখ্যা যেটা সেটা হবে Q1, আর দ্বিতীয় ভাগের মধ্যম সংখ্যা যেটা সেটা হবে Q3। এই হলো যে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান নির্ণয় পদ্ধতি। এই তারপর দেখো চতুর্থক ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এই কোএফিসিয়েন্ট এটা অফ কোয়ার্টাইল ডেভিয়েশন এটা কি? কোনো তথ্য সারি বা নিবেশনের প্রথম ও তৃতীয় চতুর্থকের বিয়োগফল এবং যোগফলের অনুপাতকে, দেখো Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1, এই Q3 প্লাস Q1 বিয়োগফল এবং যোগফলের অনুপাতকে চতুর্থক ব্যবধানাঙ্ক বলে। তবে এটাকে এই বোঝার সুবিধার্থে, প্রকাশ করার সুবিধার্থে এটাকে পার্সেন্টেজ করা হয় ইন্টু 100%। এটা হলো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধানাঙ্ক, যে কোনো তথ্য সারি বা নিবেশনের প্রথম ও তৃতীয় চতুর্থকের বিয়োগফল। দেখো এটা হলো প্রথম ও তৃতীয় চতুর্থকের বিয়োগফল, আর হলো নিচে হলো প্রথম ও তৃতীয় চতুর্থকের যোগফল। তাহলে প্রথম ও তৃতীয় চতুর্থকের বিয়োগফল এবং যোগফলের অনুপাতকে, এটা একটা অনুপাত, অনুপাতকে চতুর্থক ব্যবধানাঙ্ক বলে। তুলনার সুবিধার্থে একে শতকরায় প্রকাশ করা হয়, অর্থাৎ চতুর্থক ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়ালস টু দিস। এটা অঙ্ক করার জন্য মনে রাখতে হবে তোমাদেরকে। দেখো নেক্সট আমরা একটা প্রবলেম সলভ করব, যে আমরা এই পর্যন্ত যা পড়েছি তার উপরে একটা প্রবলেম। দেখো যে একটা তথ্য সারি দেওয়া আছে এখানে, এই তথ্য সারিতে মোট 11টি পদ আছে। পদ সংখ্যা হলো n equal to 11। এখানে পদ সংখ্যা n equals to 11, 11টি পদ আছে। এটা একটি অবিন্যস্ত বা বিরত তথ্য সারি, শ্রেণীকৃত না। এর পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো। দেখো পরিসর তো আমরা জানি কি, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এখানে হাইয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট ভ্যালু হলো 17 আর লোয়েস্ট ভ্যালু হলো 2। তাহলে এখানে কি লিখবো আমরা? এই কয়ের উত্তরের জন্য পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে পদ সংখ্যা n ইকুয়াল টু এত, h ইকুয়াল টু 17 এবং l ইকুয়াল টু হলো 2। সুতরাং r ইকুয়াল টু r হলো কি? পরিসর। r ইকুয়াল টু হলো 17 মাইনাস 2, 17 r ইকুয়াল টু হলো h মাইনাস l ইকুয়াল টু h হলো কত? 17 মাইনাস 2 ইকুয়াল টু 15। এই পাইলাম আমরা পরিসর। আচ্ছা, এবার আসো পরিসরাঙ্ক। সুতরাং পরিসর সমান হলো কত? 15। পরিসর পেয়ে গেল। নেক্সট হলো কি? পরিসরাঙ্ক। পরিসরাঙ্কের সূত্র, পরিসরাঙ্ককে আমরা কিভাবে লিখি? VR দ্বারা প্রকাশ করি। পরিসরাঙ্ক VR ইকুয়াল টু পরিসরাঙ্ক VR ইকুয়াল টু R বাই H প্লাস L ইন্টু 100%। এই হলো সূত্রটা। তাহলে R কত পেয়েছি আমরা? R পেয়েছি কত? 15। R ইকুয়ালস টু পেয়েছি আমরা 15, আর হলো কত? 17 প্লাস 2। H হলো 17, L হলো 2 ইন্টু 100%। তাহলে উপরে কত হয়? 1500 বাই 19 এত পার্সেন্ট। তাহলে এটাকে ভাগ করলে 1500 কে 19 দ্বারা ভাগ করলে দেখা হয় 78.95 ইকুয়াল টু 78.95। এই এত পার্সেন্ট হলো তোমার পরিসরাঙ্ক। এরপরে হলো আমাদের যেটা বের করতে হবে খ, এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থক নির্ণয় করো। তাহলে ক এর অ্যান্সার শেষ আমাদের। খ, এখন খ করব। খ, যেহেতু এখানে কয়টা তথ্য দেওয়া আছে? 11টা। খ, তাহলে 11টা হলে এখানে
n প্লাস 1/4 তম পদ হবে প্রথম চতুর্থক, আর 3 ইন্টু n প্লাস 1/4 হবে তৃতীয় চতুর্থক, আর মাঝে যেটা থাকবে সেটা থাকবে হলো দ্বিতীয় চতুর্থক। তাহলে এই তথ্যগুলোকে ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তথ্যগুলিকে সবসময় মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। চতুর্থক বের করতে হলে আমাদের কি করতে হয়? তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মাস্ট। তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজালে সবচেয়ে ছোট কোনটা? 2 এর পরে হলো 4, 2 3 4, 2 3 4 5 7 8, 5 7 8, 9 নেই, 10 নেই, 11 12 13, 11 12 13, তারপরে হলো 15 17, মোট 11টা পদ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা পদ। তাহলে Q1 হবে কততম পদ? সুতরাং n প্লাস 1/4 ইকুয়াল টু 11 প্লাস 1/4 ইকুয়াল টু 12/4 সমান হলো 3, এবং 3 ইন্টু n প্লাস 1/4 ইকুয়াল টু 3 ইন্টু n প্লাস 1/4 কত পাইছি আমরা? 3 সমান 9। সুতরাং তৃতীয় পদ ও নবম পদ, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হলো তৃতীয় পদ। তারপরে হলো 4th 5th 6th 7th 8th 9th, এই নবম পদ। এই দুইটা হবে কত? Q1 এবং Q3। সুতরাং তৃতীয় পদ Q1 সমান তৃতীয় পদ। তাহলে আমরা এখন এইটার আর দরকার নেই, আমরা উপরে লিখি। সুতরাং Q1 সমান হবে তৃতীয় পদ সমান কত? তৃতীয় পদ হলো 4। Q3 হলো কততম পদ? দেখো, এই যে তৃতীয় পদ যেটা, সেটা ছিল হলো Q1। এখন এই যে নবম পদ যেটা, সেটা হবে Q3। নবম পদ কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এই নবম পদ হলো কত? 13। আর হলো Q2 সমান হলো কত? Q2 হলো মধ্যপদ যেটা। তো মধ্যপদ আমরা এখান থেকে এই 11টা, যেহেতু এদিকে 5টা বাদ দিলে আর এইদিকে যদি 5টা বাদ দেই, তাহলে যে মাঝখানে যেটা থাকবে সেটাই হলো Q2। তাহলে অন্যভাবে বলা যায় Q2 সমান হলো n প্লাস 1/2 তম পদ সমান কত? n হলো 11 প্লাস 1/2 তম পদ 6 তম পদ। তাহলে 6 তম পদ কত? এখানে 1 2 3 4 5 6 8 সমান 8। এটা হলো Q2। তাহলে দেখো, আমরা Q1 ও পেলাম তৃতীয় পদ, Q3 হলো তৃতীয় পদ সমান 4, Q3 হলো 13, এটা হলো নবম পদ। এখানে লিখতে পারো নবম পদ অথবা শুধু 13। এখানে যদি আমরা লিখি যে 9 তম পদ সমান হলো 13 লিখতে পারি, আর হলো Q2 হলো এততম পদ সমান 8। এই আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেল যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থক নির্ণয় করো। এখন আমরা গ এর উত্তর বের করব। গ কি বলছে? গ বলছে চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এখন গ দেখো, আমরা যে আমাদের এখানে গ নির্ণয় করতে Q1 Q2 Q3 দরকার হবে। তাহলে গ এর জন্য দেখো, চতুর্থক ব্যবধান, গ এর কি বলছে? এর চতুর্থক ব্যবধান। গ চতুর্থক ব্যবধান সমান, চতুর্থক ব্যবধান সমান হলো
Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তাহলে Q3 কত পেয়েছি আমরা না, Q3 হলো 13 মাইনাস Q1 হলো 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 9/2 ইকুয়ালস টু 4.5। এই হলো আমাদের চতুর্থক ব্যবধান। তারপরে হলো চতুর্থক ব্যবধানাঙ্ক। চতুর্থক ব্যবধানাঙ্ক চতুর্থক ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ, এটাকে কি বলি আমরা, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এটা চতুর্থক ব্যবধানাঙ্ক সমান কত, Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। এখানে মান বসালে যা হয় তাই। তাহলে এখানে আমরা এখন মান বসাবো। দেখো Q3 এর মান কত, এর পরের লাইন উপরে লিখলাম। Q3 এর মান হলো কত, 13 মাইনাস Q1 হলো 4 বাই Q3 প্লাস Q1, এখানে Q1। তাহলে Q3 প্লাস Q3 হলো 13 প্লাস 4 ইন্টু 100% সমান 9/17 ইন্টু 100%। তাহলে এখানে দেখো এই 900 উপরে 9 ইন্টু 100, 900/70, এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে হবে এরকম 52.94%। এই হলো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এই প্রবলেমটা করলে তোমরা এই পর্যন্ত আমরা যে কয়টা সংজ্ঞা পড়িয়েছি সেগুলি ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে i-তম চতুর্থক ব্যবধান। এর আগেটা করেছি আমরা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে, আর এটা হলো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে i-তম চতুর্থক ব্যবধান। i এর মান কত, i = 1 2 3, কারণ চতুর্থক কয়টা, মোট 3টা, এই জন্য i এর মান হবে 1 থেকে 3 পর্যন্ত। তাহলে দেখো সূত্রটা হলো এটা, QI = LI প্লাস I ইন্টু n/4 মাইনাস ক্যাপিটাল FI ইন্টু C/fi। তাহলে এখানে বলা আছে কোনটা কি, দেখো QI হলো i-তম চতুর্থক। যদি Q1 হয় তাহলে Q1 হলো প্রথম চতুর্থক, 2 হলে Q2 দ্বিতীয় চতুর্থক, তারপরে হলো তৃতীয় চতুর্থক। আর L1 হলো i-তম শ্রেণীর নিম্ন সীমা, আর FI হলো i-তম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা কি সেটা তোমাদেরকে অঙ্কের মাধ্যমে বলা হবে। আগের হয়তো তোমরা জানো, নবম দশম শ্রেণীর কিছু জানতে পারো, না হলে এখানে অঙ্ক করার সময় আমরা বুঝাবো এটা। এবং FIটা হলো i-তম শ্রেণীর গণসংখ্যা। i-তম শ্রেণীতে, ওই শ্রেণীতে যে গণসংখ্যা আছে ওইটা। আর ক্যাপিটাল FI হলো i-তম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। আর C হলো ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যাপ্তি। তাহলে সূত্রটা মনে রাখতে হবে, দেখো LI প্লাস I ইন্টু n ডিভাইডেড বাই 4 মাইনাস FI ইন্টু C/fi। এই হলো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে i-তম চতুর্থক ব্যবধান নির্ণয়ের নিয়ম। নেক্সট দেখো আমাদের একটা প্রবলেম, নিচের তথ্য সারি হতে চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এর আগে আমরা করেছি কি, বিরত, যখন ডাটাগুলি ছিল বিরত বা ডিসকন্টিনিউয়াস তখন আমরা করেছি। এখন হলো কন্টিনিউয়াস বা অবিরত শ্রেণীর ক্ষেত্রে দেখো যে এই ডাটাটা দেওয়া আছে। প্রবলেমটা হলো যে একদল শ্রমিকের দেখো দৈনিক মজুরি হলো 50 টাকা থেকে 55 টাকা হলো 7 জনের, কর্মচারীর সংখ্যা হলো 7 জন। 55 টাকা থেকে 60 টাকা হলো 14 জনের, 60 থেকে 65 টাকা হলো 22 জনের, 65 থেকে 70 টাকা হলো 36 জনের, 70 থেকে 75 টাকা 15 জনের, এবং 75 থেকে 80 টাকা হলো 6 জনের। এরকম একটা চার্ট দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই জন্য আমরা সূত্রটা প্রথমে লিখে দিতে পারো, না লিখলে হবে যে আমরা জানি সূত্রটা হলো QI = LI প্লাস I ইন্টু n ডিভাইডেড বাই 4 মাইনাস ক্যাপিটাল FI ইন্টু C/fi, I = 1 2 3। তাহলে আমরা মূলত এখানে এই চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের দরকার Q1 এবং Q3। তাহলে এখানে দেখো
যে Q1, তাহলে Q1 কোন শ্রেণীতে আছে আমাদের সেটা জানতে হবে। Q1 হলো যে এই ডেটাগুলি দেওয়া আছে এখানে দেখো। এখন হলো যে ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে এটা বলছি, তোমাদেরকে বলবো যে ক্রমযোজিত গণসংখ্যা হলো যে এই যে গণসংখ্যাগুলি আছে, এই প্রথমটা যা আছে তাই লিখবা। দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যার দ্বিতীয় ঘরে হবে কি, প্রথম দুইটার যোগফল। তাহলে এই যে 7 আর এই এই দুইটার যোগফল, এভাবেও বলতে পারি এই 7 আর এই 14 এর যোগফল হলো 21। আবার দেখো, আবার এই 21 আর এই 22 এই দুইটার যোগফল হলো 43। তারপরে হলো আবার এই 43 আর 36 এই দুইটার যোগফল হলো 79। তারপরে 79 আর 15 এই দুইটার যোগফল হলো 94। আবার 94 আর 6 এর যোগফল হলো 100। এই দাগগুলি দেওয়া দরকার নেই, তোমাদের বোঝার জন্য বললাম। এটাকে বলা হয় যোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাদের তাহলে এখানে n ইকুয়াল টু কত, এখানে মোট ডাটা কতগুলি, এখানে n ইকুয়াল টু হলো এখানে যোগ করা হয় যে এই সংখ্যাগুলি যোগ করলে n ইকুয়াল টু হলো সামেশন অফ fi, এগুলিকে বলা হয় গণসংখ্যাকে বলা হয় fi, সামেশন অফ fi ইকুয়াল টু 100, এটা হলো n। এখানে n ইকুয়াল টু ক্যাপিটাল N লিখছি তো আমরা, তাহলে ক্যাপিটাল N ই লিখি, n ইকুয়াল টু হলো 100। তারপরে হলো যে এখানে মোট 100টা ডাটা, তাহলে 25তমটা যেই ঘরে আছে সেটাই হবে Q1 শ্রেণী। তাহলে Q1 সেই শ্রেণীতে থাকবে। তাহলে 25তমটা কোথায় আছে দেখো, এই 22 এই পর্যন্ত দেখো, এখানে এই পর্যন্ত হলো 21টা। তাহলে এই 22 থেকে আরম্ভ করে এই 43 পর্যন্ত সংখ্যা হলো এই ঘরে। তার মানে হলো এই যে 25তম সংখ্যাটা, 25তম সংখ্যাটা হলো কোথায় আছে, এই ঘরে আছে। এই যে এখানে 22 থেকে 43 পর্যন্ত এই ঘরে। তার মানে 22তমটাও এই ঘরে আছে, 23তম, 24তম থেকে 43তম এই ঘরে আছে। তার মানে 25তম সংখ্যাটা এই ঘরে আছে। এই যে হলো আমাদের Q1 এর শ্রেণী। তাহলে Q1 শ্রেণীর নিম্ন সীমা কত, নিম্ন সীমা হলো L1, L1 হলো 60। তারপরে I ইন্টু n, I এর মান 1 যেহেতু Q1, তাহলে 1 ইন্টু n/4 মানে 100/4, এটা হলো 25। fi হলো কি, এই ক্যাপিটাল fi হলো যে এই তোমার এই চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, এইটা হলো ক্যাপিটাল F1 এর মান। এই যে কি বলছি যে চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হলো ক্যাপিটাল fi। আর c হলো ক্লাস ইন্টারভ্যাল কত, এখানে 5, এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। fi হলো কি, এই যে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, চতুর্থ শ্রেণীতে গণসংখ্যা কত আছে 22। এখন এই মানগুলি বসাইলেই আমরা পেয়ে যাব। এখানে n ইকুয়াল টু কত লিখলাম 100, তাহলে n/4 ইকুয়াল টু 100/4 ইকুয়াল টু হলো 25। এটা কি, এই 25টা এই কার, এই 43, এখানে সর্বোচ্চ 43টা, এই পর্যন্ত 43টা সংখ্যা আছে, মানে 22 থেকে 43 পর্যন্ত এখানে 25তমটা এখানে আছে। তাহলে 25 ইজ লেস দেন 43। 43 কি এখানে লিখতে পারো যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা হলো বা ক্রমযোজিত গণসংখ্যা 43। সুতরাং এখানে কি লিখবো আমরা, 25তম পদ। সুতরাং 25তম পদ কোন শ্রেণীতে আছে, 60 to 65 শ্রেণীতে আছে। আচ্ছা, অর্থাৎ Q1 এই শ্রেণীতে আছে, অর্থাৎ Q1 এই শ্রেণীতে আছে, Q1 এই শ্রেণীতে আছে। তাহলে Q1 ইকুয়াল টু কত, সুতরাং Q1 ইকুয়াল টু কত হবে, L1 প্লাস এখানে 1 ইন্টু n/4, 1 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 মাইনাস F1 ইন্টু c বাই স্মল f1। এই এখন এখানে আমরা মানগুলি বসাবো। মানগুলি বসালে দেখো, এখন মুছতে হবে। মানগুলি বসালে আমরা কি পাই,
মানগুলি বসালে Q1 ইকুয়াল টু হুইচ ইমপ্লাইজ Q1 ইকুয়াল টু L1 হলো, দেখো এই যে এই শ্রেণীর হলো নিম্ন সীমা কত 60 প্লাস এখানে কত 25 মাইনাস F1 হলো এই চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হলো 21 ইন্টু সি হলো 5 আর স্মল f1 হলো এই চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হলো 5 বাই f1 হলো যে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, তাহলে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা কত 22, এখানে হবে 22। তাহলে নেক্সট এটাকে ক্যালকুলেশন করলে যা হয় দেখো, এটাকে ক্যালকুলেশন করলে হবে 60 প্লাস এখানে থাকে কত 4 4 5 20 বাই 22 ইকুয়ালস টু 60 প্লাস 0.9 ইকুয়াল টু 60.91। এই হলো Q1 এর মান 60.91। এখন আমরা Q3 বের করব। আবার thrice n by 4 equals to 3 into 100 by 4 equals to হলো 75 is less than কত 75 হলো 79 এর চেয়ে ছোট 79, এটা কি যোজিত গণসংখ্যা। তাহলে এই যে এই শ্রেণীতে আছে 75, কারণ এই যে 43 তো এই পর্যন্ত, 44 থেকে 79 পর্যন্ত সংখ্যাগুলি আছে কোথায় এই শ্রেণীতে। তাহলে আমাদের Q3 কোন শ্রেণীতে আছে? Q3 আছে 70 থেকে Q3 আছে আমাদের কত, সরি এই শ্রেণীতে, এই যে 65 টু 70 শ্রেণীতে Q3 আছে। সুতরাং 75তম, এটা মুছে ফেলি। সুতরাং 75তম পদ 65 টু 70 শ্রেণীতে আছে, অর্থাৎ Q3 এই শ্রেণীতে আছে। এটা এখন আমাদের দেখো এই Q1টা মনে রাখতে হবে, আমরা কত পেয়েছি। Q1টা মনে রেখে এখন Q3 বের করতে হবে। সুতরাং Q3 ইকুয়াল টু, আচ্ছা Q1 এর মানটা আমরা লিখে রাখি, যে যেটা পরে কাজে লাগবে আমাদের। Q1 এর মান পেলাম আমরা কত 60.91, এটা। এখন Q3 ইকুয়াল টু, এখন Q3 এই যে এখানে মান বসাবো। Q3 ইকুয়াল টু L3 প্লাস 3 into 100 divided by 4 minus F3 into C by F3, small f3 equals to L3 মান হলো কত 65, এই শ্রেণীটা 65 প্লাস এখানে হয় কত 75 মাইনাস F3 হলো চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তার মানে এটা হলো চতুর্থ শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, যোজিত গণসংখ্যা হলো 43 ইন্টু সি মানে হলো কত 5 বাই F3 হলো যে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা কত 36। এখন এটাকে যদি সরল করি আমরা 65 প্লাস এখানে হয় কত 32 ইন্টু 5 বাই 36। এখন দেখো এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা পাই হলো
69.44। এটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করবে। এখানে কত থাকে 5 মাইনাস 3 2 আর 7 মাইনাস 4 হলো 3 32 এই। তাহলে আমরা এখানে Q1 এ তো পেলাম এবং Q3 পেলাম হলো 69.44 এটা। এখন আমরা যেটা বের করব, আমাদের বের করতে হবে যে আমাদের মেন উদ্দেশ্য কি চতুর্থক ব্যবধান বের করা। তাহলে এখন চতুর্থক ব্যবধান বের করব। চতুর্থক ব্যবধান সমান চতুর্থক ব্যবধান ব্যবধানকে আমরা কি কোয়ার্টাইল ডেভিয়েশন বলে হয় কিউডি ইকুয়াল টু হলো কত Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু Q3 হলো 69.44 মাইনাস 60.91 ডিভাইডেড বাই 2। এটাকে সরল করলে হবে 4. এটাকে যদি আমরা সরল করি 4.26। এটা হলো চতুর্থক ব্যবধান 4.26 এবং চতুর্থক ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। এটার সূত্র কি? এটার সূত্র হলো Q3 মাইনাস Q1 Q3 প্লাস Q1 ইন্টু 100%। এইটা হলো চতুর্থক ব্যবধানাঙ্ক ইকুয়াল টু। এখন এখানে মান বসাবো আমরা। দেখো Q3 এর মান কত? Q3 এর মান হলো 69.44 মাইনাস 60.91 আর হলো 69.44 মাইনাস প্লাস 60.91 ইন্টু 100%। এখন এটাকে যদি আমরা সরল করি, এটা সরল করলে হবে 6.54%। এই আমাদের অঙ্কটা এখানে শেষ হলো। বৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাসে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের 10ম অধ্যায়ের প্রথম ক্লাস আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ।